সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। সাথে আছি আমি নাদিয়া হক। পুরো 1.5 ঘন্টা জুড়ে আপনাদের সাথে সুন্দর একটা টপিক নিয়ে আড্ডা দেব এবং আমাদের সাথে স্টুডিওতে দুজন বন্ধু আছে। কারা আছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি, তারপরে আমি বলছি আজকের টপিকটা। আমাদের সাথে আছেন নুজাত নুয়েরি টুম্পা, শিক্ষক ও উপস্থাপক, এবং তার পাশেই আছেন রুবানা তামরিন অনন্যা, সঙ্গীত শিল্পী। কেমন আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আর আমি যখন ওই যে আগেও বলেছি, যখন সঙ্গীত শিল্পী একজন থাকে বুঝছেন, আমার মনটা আরো ভালো হয়ে যায়। তার উপর আজকের ওয়েদার, আজকে তো বৃষ্টি পড়ছে, সো আমরা সুন্দর সুন্দর গান শুনবো কিন্তু। হ্যাঁ জি আপু, অবশ্যই। আমি তার আগে একটু আড্ডা শুরু করার আগে আমাদের বন্ধুদের বলে দিই আজকের টপিকটা কিন্তু খুব মধুর একটা টপিক, যে টপিকটা শোনার পরে আপনাদের মন চাইবে তাড়াতাড়ি জুমে চলে আসতে। এবং কিভাবে আসবেন, স্ক্রিনে দেওয়া আছে জুম আইডি এবং পাসওয়ার্ড। আমাদের আজকের টপিক হলো সম্পর্কের গভীরতা। সম্পর্কের গভীরতা বলতে আমরা অ্যাকচুয়ালি যা বোঝাই তা হচ্ছে সেই মানুষটার সাথে আমি সব কথা শেয়ার করতে পারবো, কোনো দ্বিধা থাকবে না, একদম মানে কি বলবো, আমার নিজের আরেকটা সত্তা সেই মানুষটা। এটা হতে পারে আপনার কয়েকজন ভাই বোনের মধ্যে, হতে পারে আপনার কোনো একটা বোন যার সাথে আপনি খুব বেশি সব কিছু শেয়ার করেন, হতে পারে কোনো একটা ফ্রেন্ড। আমাদের এরকম অনেক সম্পর্ক আছে যাদের সাথে সম্পর্কের গভীরতা অনেক অনেক বেশি। সেসব নিয়ে আজকে আড্ডা হবে, সো দেরি না করে জুমে চলে আসবেন। আপু, আপনার সাথে দেখা হয়েছে কয়েকবার জুমে, কিন্তু আজকে প্রথম এখানে দেখা হয়েছে। সো কেমন লাগছে এখানে এসে? আরেকবারও এসেছিলেন, আমার সাথে বসে কেমন লাগছে এটা বলুন। খুবই ভালো লাগছে, যেহেতু একবার অভিজ্ঞতা আছে, আর প্রতিদিন তো আপনাদেরকে দেখছি, পরিচিত মুখ। এই যে সম্পর্কের গভীরতা মানে টপিকটা নিয়ে কথা বলছি, মনে হচ্ছে আপনাদের সাথে অনেক গভীর সম্পর্কে আছি। সবসময় দেখি তো, আর যেহেতু প্রত্যেক সময় নিয়মিত দর্শক আপনাদেরকে পাচ্ছি, নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, খুব ভালো লাগছে এসে। আর আজকে তো খুব সুন্দর একটা ওয়েদার, বর্ষণমুখর সন্ধ্যা, খুবই চমৎকার আয়োজনে আপনার সাথে থাকতে পেরে যাকে আপুকে ধন্যবাদ জানাচ্ছি। আপু, আগেও একবার আমার সাথে বসা হয়েছিল, এখন কেমন লাগছে? আপু, এটা 3rd টাইম আমি লেডিস ক্লাবে এসেছি। তো নেক্সাস লেডিস ক্লাবের সাথে আমার অন্যরকম সম্পর্ক অনেক আগের থেকেই। তো আমি আপু আপনার সঞ্চালনায় একটা করেছি, উপস্থাপনায় একটা প্রোগ্রাম করেছি। হ্যাঁ, গেস্ট হিসাবে এসেছিলাম, সেখানেও অনেক ভালো সময় কেটেছে। আর এখনো তো আজকে টপিকসটা অনেক সুন্দর, সম্পর্কের গভীরতা। তো নেক্সাস লেডিস ক্লাবের সাথে আমার অন্যরকম একটি সম্পর্ক, এটাও একটা অন্যরকম। হ্যাঁ, আসলে মানে গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা অবশ্যই আমাদের টপিকে যাব, তার আগে আপুর কাছে আসি। সঙ্গীতের পাশাপাশি আর কি কিছু করা হয় কিনা? জি আপু, সঙ্গীতের পাশাপাশি আমি আগে একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক হিসাবে ছিলাম। তো সেখানে প্রায় দীর্ঘ 2 বছর কাজ করা হয়। সেখানে আমি মিউজিক টিচার হিসাবে ছিলাম, প্লাস অ্যাডমিন অফিসার এবং টিচার ও লেভেলের ছিলাম। আচ্ছা। তো সেখানে একটা দেখা যেত ও সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সেখানে সম্পর্ক হয়ে উঠেছে। বাচ্চাদের সাথে যেমন একটা অ্যাটাচমেন্ট ছিল, সেমনি সিনিয়রদের সাথে যারা প্রিন্সিপাল তাদের সাথেও সেরকম একটা সম্পর্ক ছিল। তো দেখা যেত বাচ্চারা একদিন খুব অসুস্থ থাকলে হয়তো স্কুল মিস হতো, বা তাদের মিউজিক ক্লাস ফেভারিট ছিল, তো সেই ক্লাসটা দেখা যেত যেদিন পড়েছে ওই দিন আমি আসিনি, অ্যাবসেন্ট ছিলাম। তো তারা খুব মন খারাপ করতো। পরের দিন যখন আমি আসতাম স্কুলে, তখন তারা বলতো যে মিস, আপনি তো গতকাল আসেননি, আপনার ক্লাসটা অনেক মিস করেছি। তো এরকমই সম্পর্ক আর কি, একটা খুবই মানে গড়ে উঠে আর সম্পর্কগুলো। সো সঙ্গীত শিল্পী হিসেবে কখন থেকে, মানে একদম প্রফেশনালি কখন থেকে কাজ করছেন? সঙ্গীত শিল্পী হিসাবে আপু আমি 3.5 বছর বয়স থেকে আর কি আমার সঙ্গীতের হাতে খড়ি। তো আমি সর্বপ্রথম ছায়ানট সঙ্গীত বিতানে আমার শুরু হয় শিক্ষা জীবন সঙ্গীতে। সেখানে আমি 10 বছর নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের উপর তালিম নিই। তো সেখানে অনেক গুরুজনদের সাথেও পরিচয় হয়, যেমন শাহিন সামাদ আপা আছে, অনুপ বড়ুয়া আছে। তো ওনারা আমাকে অনেক ভালোভাবেই গাইড করেছেন 10টি বছর, মানে কিভাবে নিজেকে আরো ভালো করে গড়ে তোলা যায়, সঙ্গীতে আরো পরিপক্কভাবে গান পরিবেশন করা যায়, এবং একজন ভালো মানুষ হিসাবেও, শুধু সঙ্গীত শিল্পী নয়, ভালো মানুষ হিসাবেও কিভাবে গড়ে ওঠা সম্ভব, সবকিছুই শিক্ষায় আমি আমার গুরুজনদের কাছ থেকেই পেয়েছি। এবং ছায়ানট সঙ্গীত বিতানকে এখনো আমি খুব মিস করি।
সেখানে রমনা বটমূলে বর্ষবরণের যে প্রোগ্রামগুলো হতো প্রতি বছর সেখানে পার্টিসিপেট করা হতো। মানে সেখানে সিলেকশনটা কি আপু টপ 10 আর কি একটা লিস্ট করা হতো যে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকেই নেওয়া হবে প্রতি বছর। তো সেখানে দেখা যেত প্রত্যেক বছর আমার নামটি থাকতো এবং রমনা বটমূলে বর্ষবরণে যেবার বোমা হামলা হয় সেই বছরও আমি স্টেজে প্রোগ্রাম করেছি এবং দেখা গেছে যে জীবনের ঝুঁকি একটা ছিল। মানে তার পরের বছরও আমি যখন যে র্যাব আসলো ইয়ে হিসাবে পুলিশের বদলে, তখন ওই আমলেও আমি আপু দেখা গিয়েছে যে বর্ষবরণ অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি। আম্মু আব্বু বকা দেওয়ার পরেও মানে একটা ইচ্ছা ছিল যে না প্রত্যেক বছর করি, এবছরও করবো আর কি পার্টিসিপেট। ভয় লেগেছিল একটু একটু? হ্যাঁ আপু অনেক ভয় লেগেছিল প্রোগ্রামটায়। আর যে বছর বর্ষবরণে আপু বোমা হামলা ছিল সেই বছরে মানে আমরা অনেক গান প্রিপারেশন করেছিলাম, কিন্তু 1-2টা গান পার্টিসিপেট করা হয়েছে, কিন্তু বাকি গানগুলা যেহেতু প্রোগ্রামে একটু বোমা হামলার কারণে সবগুলা পার্টিসিপেট করা হয়নি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আপু, শিক্ষকতা করছেন কোথায়? আমি আছি বাফুয়া গলেনিগাল নার্সারিতে। অনেক দিন আছি, প্রায় 17 বছর হয়ে গেল। তার মানে কি আপনার প্রফেশন কি শিক্ষকতা দিয়েই শুরু? আমার প্রফেশন শিক্ষকতা দিয়ে শুরু। তার আগে আমি অনেক জায়গায় কাজ করেছি। আমি যখন মাস্টার্স করি ফাইনাল ইয়ারে, তখন থেকে আমি পার্ট টাইম হিসেবে কাজ করতাম। আচ্ছা, মানে আমার ছোটবেলা থেকেই একটা ইচ্ছে ছিল যে আমি টিচার হব, কিছু একটা করব, টিচার হব। টিচার হওয়ার একটা মোটোই আমার ছিল যে টিচার হব। আপনি কি কাউকে ফলো করে? আমি আমার স্কুলের টিচারদেরকে ফলো করতাম। আমি হলিক্রসের স্টুডেন্ট ছিলাম, হলিক্রসের টিচারদেরকে ফলো করতাম। মানে আমার ছোটবেলার স্বপ্নই হচ্ছে আমি টিচার হব। মানে আমি আর অন্য কোনো প্রফেশনের দিকে ঝুঁকিনি। একদম মাস্টার্সে যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই শুরু করেছি শিক্ষকতা, এবং অনেক জায়গায় করেছি। কিন্তু এখানেই আমি মানে আমার যে পরিবেশ, এটা একটা এয়ারফোর্সের স্কুল। আমার কলিগ, আমার স্টুডেন্ট, আমার সিনিয়র যারা আছেন, জুনিয়র যারা আছে, সবাই খুবই সাপোর্টিভ এবং খুবই সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে। মানে সবাই আমরা হচ্ছে মহিলা, লেডি টিচার সেখানে আছে, সবাই এখানে সবাই লেডি টিচার, এবং সবার মাঝখানেই মানে খুব সুন্দর একটা সম্পর্ক। মানে সম্পর্কের গভীরতা যেটা আছে, আমার কাছে মনে হয় আমার কাজের জায়গাটা আমার একটা অক্সিজেন। মানে ওখানে গেলে আমার মনটা খারাপ থাকলেও ওখানে গেলে আমার মনটা ভালো হয়ে যায়। চমৎকার। এবং আপনার মানে এই যে পরিচয় আছে শিক্ষক এবং উপস্থাপক, সো আমি একটু জানতে চাই কোথায় কোথায় কোন কোন মাধ্যমে আপনি উপস্থাপনা? ছোটবেলা থেকেই করেছি, রেডিওতে অ্যানাউন্স করতাম, রেডিওতে নিউজও পড়েছি কয়েক বছর। কিন্তু মাঝখানে আমার বিয়ের পরে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য মাঝখানে একটু ব্রেক পড়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার হঠাৎ করে, পায়ে রিক্সা থেকে ব্যাগ টান দিয়েছিল, ওটা পায়ে হাড় ভেঙে গিয়েছিল। ওখানে অনেকদিন সাফার করেছি, প্রায় অনেক দিন ছিল, প্লাস্টার ছিল, ওটার জন্য একটা ব্রেক পড়ে গেছে। এরপর থেকে মোটামুটি করছি, অনলাইনে করছি, ইউটিউব চ্যানেলে করছি, একটা অর্গানাইজেশনের সাথে আছি, চলছে। এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কাজের জায়গা, সব জায়গায় অ্যানাউন্সমেন্টটা আমি নিচ্ছি। এটা কিন্তু সত্যি যে করে তাকে দিয়েই সবসময় মানে এটা মানে আমারও একটা ন্যাক আছে এবং সবাই মোটামুটি পছন্দ করে। মানে আমার কাছেও ভালো লাগে। এটা একটা অ্যাট্রাকশন আমার জন্য। মানে আমি নিজেও ভয়েস আর্টিস্ট হিসেবে আলাদা জায়গায় ভয়েস দিচ্ছি, আবৃত্তি করি, ন্যাক বলা যায় একটা। আচ্ছা, আবৃত্তি করেন, ওকে। তাহলে আমরা তো আপনার কোনো একটা কবিতা হয়তো শুনবো আপনার মুখে। আর এদিকে তো আমাদের সঙ্গীত শিল্পী একজন আছেন অলরেডি, সো আমরা আড্ডায় যাওয়ার আগে ছোট্ট করে একটা গান শুনে ফেলতে পারি কিনা? জি আপু, অবশ্যই। যেহেতু আজকে বৃষ্টির দিন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটা বৃষ্টির গান করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। বেদনাকে সাথী করে
পাখা মেলে গিয়েছো তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো তোমার পথে, সাথী হব আমি। আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। বাহ বাহ, চমৎকার। শুরুটা হয়ে গেল বৃষ্টির গান দিয়ে, আড্ডাটা জমে যাবে, খুব ভালো, বোঝাই যাচ্ছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, তারপর আবার আড্ডা শুরু হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অলরেডি শুরু হয়ে গেছে গানের মাধ্যমে। সো আপনারা যারা আমাদের সাথে আড্ডায় মেতে উঠতে চান, আজকের সুন্দর একটা টপিক নিয়ে, সম্পর্কের গভীরতা, এই টপিক নিয়ে আড্ডা দিতে চাইলে তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপু, আপনি একটু আগে বলছিলেন যে আপনার যে কলিগরা আছে, হ্যাঁ, তাদের সাথে আপনার সম্পর্কের গভীরতা অনেক বেশি। একটু শুনতে চাই তাদের সম্পর্কে কেমন। প্রত্যেকটা কলিগ আমাদের, যারা শুধু আমার সাথে না, এক একজনের সাথে এক একজনের সম্পর্কটা আসলে খুবই অন্যরকম সম্পর্ক। মানে কারো বিপদে আপদে আমরা সবাই মিলে মানে চেষ্টা করি, কারো মা অসুস্থ হলো বা দেখা যায় কোনো আমাদের একটা কলিগ অসুস্থ হলো বা তার কারো বিয়ে হলো, মানে কারো না কারো ফ্যামিলির প্রবলেমটাকে আমাদের কাছে মনে হয় নিজের প্রবলেম। একটা সময় দেখা গিয়েছিল আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, আমার মনটা খুব খারাপ ছিল। তো সেই সময় আমার যে সিনিয়র ছিলেন ফাহিমা মিস, আমি ওনার নাম মেনশন করেই বলছি, উনি বলছে তুমি মন খারাপ করো না, তোমার সাথে তোমার 40 জন বোন আছে, মানে এটাই তোমার অনেক বড় একটা সাহস। এবং আমার কাছে মনে হয়েছিল সত্যি কথাটার অনেক গুরুত্ব। মানে ওই সময় যে আমার মনের জোরটা আমি পেয়েছিলাম কলিগদের কাছ থেকে, সত্যি। আর থাকে যে অনেক সময় খুব মন খারাপ থাকলে ওনার কলিগদের সাথে শেয়ার করলে দেখা যায় যে ঘরে কিছু একটা মানে হয় না, অনেক সময় টুকটাক কত কিছু মন খারাপ হতেই পারে। হ্যাঁ, তখন গিয়ে মন খারাপ থাকলেও কিন্তু আমাদেরকে মানে এক একজনকে দেখে এক একজন বুঝে ফেলে কি মন খারাপ, কি হয়েছে, মানে শেয়ার করলে মনে হয় মনটা খুব হালকা হয়ে গেল। এবং থাকে না যে মেয়েরা মিলে কাজ করলে অনেক জায়গায় খুঁটিনাটি অনেক কিছু থাকে, কিন্তু সত্যি বলবো আমি ক্ষেত্রে লাকি, আমার এডুকেশন ইনস্টিটিউশনে আমি যেখানে কাজ করি ওখানকার পরিবেশটা মাশাআল্লাহ খুবই ভালো। নতুন যারা জয়েন করেন তারাও বলেন আমরা অনেক জায়গায় কাজ করে এসেছি কিন্তু এত সুন্দর পরিবেশ কোথাও পাইনি। বাহ, চমৎকার। এরকমই আসলে হওয়া উচিত ওয়ার্ক প্লেস যাকে বলে। সো আপনার কাছ থেকেও শুনি, আপনি তো একটি স্কুলে শিক্ষকতা করতেন, হ্যাঁ, তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? শিক্ষকতা যেখানে করতাম সেখানে আর কি সিনিয়র ম্যাডামদের, টিচারদের সাথে একরকম সম্পর্ক ছিল, আবার আমার সমবয়সী যারা ছিল তাদের সাথে একরকম সম্পর্ক ছিল, মানে একদম বান্ধবী টাইপের আর কি আপু। তো আমার সমবয়সী যে টিচাররা ছিলেন আমাদের সাথে, তো তারা দেখা যেত সব সময় তাদের টিফিন পিরিয়ডে বা ব্রেক টাইমে তাদের সাথে আড্ডা হতো, ক্লাস নিয়ে বা অফ টপিক নিয়েও কথা হতো। তো দেখা যেত যে তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে উঠেছে আমার। তো এর পাশাপাশি আপু সিনিয়র যে টিচাররা ছিলেন তাদেরকেও সম্মান করতাম, কথাবার্তা হতো, তবে একটু ভয় ভীতি লাগতো তাদের সাথে কথা বলতে। তো আমাদের এখানে এভরি মান্থে দেখা যেত আপু পিকনিকের আয়োজন করা হতো। এভরি মান্থ? হ্যাঁ আপু, এভরি মান্থে আমাদের এখানে ক্লাস পার্টি বা ছোটখাটো এভরি মান্থ। মানে আপনারা না বাচ্চাদেরকে সহ? না আপু, আমরাই দেখা যেত যে একটা পিকনিকের মতো করে হয়তো বা ওয়ান ডিশ পার্টি হতো, যে আমরা সবাই বাসা থেকে সব টিচাররা নিয়ে আসতো, তো আমরা সেখানে ওয়ান ডিশ পার্টি আয়োজন করতাম।
তো সেখানে খুব মজা হতো, আমাদের কথাবার্তা হতো টিচারদের সাথে। তো এর পাশাপাশি আপু দেখা যেত স্টুডেন্টরাও পিকনিক করতো, তাদের অ্যানুয়াল পিকনিক হতো, তারপরে আপনার হাফ ইয়ারলি যে এক্সাম হতো তারপরে আরেকটা পিকনিকের প্রোগ্রাম আয়োজন করা হয়, ক্লাস পার্টি হয়। তো সেখানেও বিভিন্ন গার্জেনরাও আসতো, স্টুডেন্টরা আসতো, তাদের সাথেও আমাদের কথাবার্তা হতো যে বাচ্চারা কেমন পড়াশোনা করছে বা তাদের ফিডব্যাক কি দিচ্ছে আপনাদেরকে। তো এরকমই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে আর কি। বাহ, আসলে প্রফেশনাল লাইফে যদি এই যে কলিগদের সাথে সম্পর্কটা ভালো না হয় তাহলে কিন্তু কাজ করে একদম আনন্দ পাওয়া মজা যায় নেই, না। তাই না? মানে আপু শুধু কলিগ না, আমি আমার প্রিন্সিপালের ম্যাডামের কথা বলবো, উনি এয়ারফোর্সের লেডি অফিসার, উইং কমান্ডার। অনেক সময় দেখা যায় যে উনি বলেন যে আপনাদের যদি কারো কখনো কোনো প্রবলেম হয় অবশ্যই আমার কাছে আসবেন, এবং ওনার কথায় মানে এত উনি মোটিভেট করতে পারেন এত সুন্দরভাবে যে কোনো প্রবলেম থাকলে ওনার কথায় আমরা মোটিভেটেড হয়ে আমাদের প্রবলেমটা মনে হয় সলভ হয়ে গেল। সত্যি হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। মানে আপনি কাউকে কিছু বলছেন তার বিপদের সময় বা মন খারাপের সময়, যদি তার কথা শুনে মানে শান্তি শান্তি লাগে তাহলে কিন্তু প্রবলেম অর্ধেক সলভ হয়ে যায়। মনের শান্তিটাই বড়। একদম একদম। আমরা আসলে যখন বেড়ে ওঠার পর দেখেন আস্তে আস্তে স্কুল শেষ করে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে জব লাইফ, একদম সবকিছু মিলিয়ে শেষে দেখা যায় বেশিরভাগ সময় কাটানো হয় কিন্তু আপনার ওই যে কলিগদের সাথে, তাই না? বেশিরভাগ সময় আপনি দেখেন ফ্রেন্ড সার্কেল ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে এই 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় কলিগদের সাথেই কাটাচ্ছি। একদম একদম। অনেক সময় মনে হয় ওটা একটা সেকেন্ড হোম। হ্যাঁ, না এটা সত্যি কথা, ওটা আসলেই সেকেন্ড হোম। মানে সকাল থেকে যারা একদম কর্পোরেট জব করে দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক সময় 9টাও বেজে যায় বাসায় আসতে আসতে, তখন দেখা যায় আসলে তাদের সাথেই সম্পর্কটা ওরকম গভীর হতে শুরু করে, তাই না? আমি এখন একেবারে একটু পিছনে চলে যাই। আপু, আপনার ভাই বোন কয়জন? আমরা 2 ভাই বোন, আমি আর আমার ছোট ভাই। আচ্ছা, এখন বলেন আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্কটা কেমন? ভাইয়ের সাথে সম্পর্ক, আমার ভাই একটু অসুস্থ, ওর সাথে খুব একটা সেরকম ভাবে হয়নি, কিন্তু ছোটবেলা থেকে আমি আমার মার সাথে খুব ফ্রেন্ডলি, মানে আমার সব কিছু আমার মার সাথে আমি শেয়ার করেছি। বাবার সাথেও ছিলাম কিন্তু মার সাথে খুব বেশি পরিমাণে, একদম ফ্রেন্ডের মতো। এখন আমার ছেলেও এটা পেয়েছে, ও আমার সাথে খুব ফ্রেন্ডলি, ওর বাবার সাথেও মানে খুব ভালো মিশে, কিন্তু ও সব কিছু আমি জানি মোটামুটি। এবং মার সাথে যখন করতাম মানে মা আমার সব কিছু ভালো খারাপ সব কিছু শেয়ার করতাম, মানে কোনো দুঃখ হোক, কোনো কষ্ট হোক, কোনো খুশির কথা হোক, এমনকি আমার কলেজ জীবনের মানে কোনো খুনসুটি, কোনো বন্ধুর সাথে কিছু হোক, সব কিছু আম্মুর সাথে শেয়ার করেছি। মানে আম্মু জানে, আম্মু আমার বোনের মানে আম্মুর সাথে আম্মু খুব কম বয়সে মা হয়েছে। আমাদের প্রথম দেখলে সবাই বলতো তুই বোন নাকি, আম্মু বড় বোন আমি ছোট, এরকম আর কি। তো মানে ওইখান থেকে আমাদের ফ্রেন্ডলি রিলেশনটা আছে মোটামুটি আম্মুর সাথেই। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি মনে করেন আমাদের থাকে না যে কোনো ছেলে প্রপোজ করেছে, হ্যাঁ ওটা কি শেয়ার করা হতো? হ্যাঁ, আম্মু সবকিছুই জানতো, প্রত্যেকটা কিছু স্কুলেও এরকম হয়েছে, আম্মুকে সব বলেছি। আম্মু অনেক সময় হেসে উড়িয়ে দিত, অনেক সময় বলতো এরকম তো একটু হবেই, কোনো ব্যাপার না, এই সময়টাতে আসতেই পারে। হ্যাঁ, আসলেই মায়ের সাথে মানে মেয়েদের মনে হয় একটু সবকিছু বলা একটু বেশি বেশি হয়ে যায়। আবার অনেকেই আছে বাবার সাথে অনেক ক্লোজ, তাই না? তো আপনার কাছ থেকে একটু শুনি, আপনারা কয় ভাই বোন? আমরা আপু 2 বোন 1 ভাই। আমার বড় ভাই থাকে লন্ডনে, ইউকেতে। তো এবং আমার বড় বোন যে আছে ও ঢাকাতেই থাকে। তো আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা দেখা যায় আমার বোনের সাথেই বেশি হয়। তো সব কিছুই শেয়ার করা হয় তার সাথে। এবং বোনের থেকে আপু বেশি ক্লোজ আমি, যেমন আপু বলল মার সাথে আমার বেশি ক্লোজ ফ্রেন্ডটা। তো দেখা যায় যে সব কথাই আমি মার সাথে শেয়ার করি। আপু বা ভাইয়া কোনো বকা দিল সেটাও মাকে গিয়েই দেখা যায় কমপ্লেন করা হয়। ওই যে আপনি সবার ছোট তো এইজন্য মনে হয় একটু এরকম হয়। হ্যাঁ আপু, আর দেখা যায় যে মা সব বিষয়ে আপু আমাকে সাপোর্ট করে, কিন্তু আমার বড় বোন একটু স্ট্রিক্ট। দেখা যায় যে সব বিষয়ে সে হয়তো বা ওভাবে করে আমাকে ইয়ে করতে পারে না বা গাইড করতে পারে না, বা একটু কঠোরভাবে হয়তো গাইড করে, নরম করে হয়তো ইয়ে করতে পারে না। তো সেই জায়গাটা দেখা যায় আম্মু সাপোর্ট দিচ্ছে আমাকে, যে জায়গা আমার বোন দিচ্ছে না ওই জায়গায় আম্মু আমাকে। একজনকে তো একটু স্ট্রিক্ট হতে হয়। হ্যাঁ আপু, তো দেখা যায় আপু একটা কম্পিটিশনে আমি নাম দিয়েছিলাম, রিয়েলিটি শো, বৈশাখী টিভি ইসলামিক গানের শো লক্ষ্য প্রাণের সুর। তো সেখানে আপু কম্পিটিশনে যাওয়ার সময় আপু বলছিল যে তুমি কি করবা এখন গান করে, তুমি এখন ম্যাট্রিক পরীক্ষার সামনে, তোমার ম্যাট্রিক পরীক্ষার আগে আপু কম্পিটিশনটা ছিল।
তো দেখা যায় যে তুমি এখন পড়াশোনার দিকে মনোযোগ না হয়ে তুমি এখন রিয়েলিটি শোতে নাম দিচ্ছ কেন? তো আম্মু বলে যে থাক, ওর যেহেতু প্রিপারেশন ভালো আছে পরীক্ষার, তো রিয়েলিটি শোতে নাম দিক, পরীক্ষাটা ওটা না হলে পরে দেখা যাবে, খারাপ করলে ওটা আমি বুঝে নিব। তারপর এভাবেই দেখা যায় যে আম্মু আর আপু দুজনাই আমাকে ভালোভাবেই সাপোর্ট করে, বাট আপুর ব্যাপারটা মানে উনি হচ্ছে একটু বেশি রিয়েলিস্টিক, এটা একদিকে ভালো। না আমিও একটু বেশি রিয়েলিস্টিক আর কি, সো এই জন্য বললাম এটা একদিকে ভালো। আর যেই অবস্থা চলছে, হ্যাঁ মানে দেখা যাচ্ছে পড়াশোনাটা আসলে তো সবার আগে, উনি হয়তো এটা চিন্তা করেছে আচ্ছা যদি পড়াশোনা আবার খারাপ হয়ে যায়, এরকম রিয়েলিটি শো তো অনেক আসবে। হ্যাঁ আপু, কিন্তু যে পরীক্ষাটা বোর্ড পরীক্ষা যেটা, সেটা হয়তো বা আবার ফিরে নাও আসতে পারে, সেই ক্ষেত্রে হয়তো সে চিন্তা করে কথাটা বলেছে। তবে আলহামদুলিল্লাহ আপু আমার রেজাল্ট অনেক ভালো এসেছে। 0.5 এর জন্য হয়তো জিপিএ 5 পাইনি, 4.94 এসেছে। মানে মাথার উপর দিয়ে গুলি গিয়েছে, মানে একটু করে দিয়ে দিলে কি হয় সেটা। এরকম অনেকেই আছে যে 0.5 এর জন্য বা এরকম মানে একটু দিয়ে দিলে কি হয়, এটার জন্য একটু মনটা বেশি খারাপ হয় আপু। অল্প কিছুর জন্য যখন মার্কসটা মিস হয় তখন মনটা বেশি খারাপ লাগে। একদম একদম। এই যে একজন শিক্ষক বসে আছেন, ওনাকে জিজ্ঞেস করেন যে একটু দিলে কি হয়, আপুকে জিজ্ঞেস করি আপু আপনার। আচ্ছা না আসলে আমার এটা জানার খুব ইচ্ছে যে কোনো স্টুডেন্ট হয়তো খুব ভালো এফোর্ট দিচ্ছে, সব ঠিক আছে, এই যে বললেন না 0.5 এর জন্য, হ্যাঁ আপনারা তখন কি করেন? তখন কি কনসিডার করেন কোনোভাবে? না, যখন সব কিছু তার ভালো, আসলে ওভারঅল একটা স্ক্রিপ্ট দেখলে কিন্তু বোঝা যায় স্টুডেন্টের লেভেলটা কীরকম। তো দেখা যায় যে কিছু সিলি মিস্টেক্স থাকে, তখন বোঝা যায় এটা তার গাফিলতি, সেক্ষেত্রে তো একটু কাটতেই হয়, কিছু করার নাই। কিন্তু দেখা যায় না একটা বাচ্চা অনেক এফোর্ট দিচ্ছে কিন্তু তার হয়ে গেছে, সেক্ষেত্রে মানে এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে আসলে। হ্যাঁ, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। আর এখন আমার একটা কথা আছে এখানে, মেইন সাবজেক্টগুলোতে যখন দেখা যায় ভালো রেজাল্ট, সবগুলোতে এ প্লাস, অপশনালে গিয়ে আপু যখন কম্পিউটার বা অন্যান্য সাবজেক্টে গিয়ে যখন খারাপ হয়, সেই কারণে আপু জিপিএ 5 কেন আটকে রাখা হয়, সেটাও আমার কোশ্চেন। এটা আপু দাবি করা উচিত। এক্স্যাক্টলি, আসলে সবাই দাবি উঠাচ্ছে, আপনি সব দাবি অন্যদের লাভ হবে, আপনার হয়নি, অন্যদের জন্য ভালো হবে, জাস্ট কথার কথা। এই যে অপশনাল সাবজেক্ট, হ্যাঁ যখন আমরা মানে সবার তো নিতে হয় একটা না একটা, খুব ইরিটেটিং ছিল ইলেকট্রিক ম্যাথ। হ্যাঁ মানে আমি এমনিতেই ম্যাথে কাঁচা, তার উপরে আবার ইলেকট্রিক ম্যাথ, মানে ওই সময় কেমন লাগে? ওটার জন্য অন্যদিকে একটু নাম্বার যদি কমে যায়, মানে ওভারঅল নাম্বার, আপনি যেটা বলছেন ওটা আমি ফিল করতে পারছি। আপনি যখন স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ তখন আপনার শিক্ষকদের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আর এখনকার টিচার স্টুডেন্টের রিলেশনটা একটু তখনকার থেকে একটু আলাদা, একটু ফ্রেন্ডলি। এখন দেখা যায় যে স্টুডেন্টরা দেখলে বলে হ্যালো মিস, হাউ আর ইউ, হাউ ইজ গোইং, হোয়াটস গোইং অন, মানে এরকম। আর আমরা আমাদের সময় ছিলাম টিচারদেরকে দেখলে, মানে আমি মিশনারি স্কুলে ছিলাম, গুড মর্নিং বলে ওনারা খুব গুড়ি গম্ভীর হয়ে হেঁটে যেত, আমরা খুব ভয় পেতাম এরকম একটা পাশ দিয়ে, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপরেও মোটামুটি টিচাররা পছন্দ করতেন, আদর করতেন। ভয় পেতাম, একটু ভুল করলে তো বকা দিতই, তা তো স্বাভাবিক। আগে অ্যাকচুয়ালি আমাদের টিচারগুলো ছিলেন হচ্ছে একদম মানে ডিটো কপি বাবা মায়ের, একদম মানে টিপিক্যাল টিচার যেমন একদম। হ্যাঁ, তো সম্পর্কটাও দেখা যেত মানে কি বলবো টক ঝাল মিষ্টি টাইপের, যেমন বাবা মা একটু বকা দিলে, শাসন করলে একটু ভয় পাওয়া, আবার তাদের সাথে একটু ভালোভাবে কথা বলা, টিচারদের সাথেও কিন্তু কিছুটা এরকম ছিল। আগেকার দিনে আম্মুরা টিচারদেরকে কি বলতো, আপনাকে দিয়ে গেলাম হাড্ডি মাংস থাকো, মানে হাড্ডিটা থাকলেই হবে, এরকম একটা। কিন্তু এখনকার সময় কিন্তু আমরা একটা কিছু বলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়। হ্যাঁ, সময়টা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, কোনো শাস্তি দিতেও পারবেন না, পানিশমেন্ট শব্দটা আমরা ইউজ করি না এখন। সেটাই, এক মার্কস বাড়তে গেল যাব কি যাব না, এরকম একটা সমস্যা হয়। একদম একদম। আমাদের জুমে বন্ধুরা জয়েন করে ফেলেছেন, খুব ভালো লাগছে আজকের কিন্তু এই যে সম্পর্কের গভীরতা নিয়ে। আমি আজকে সবার কাছ থেকে জানতে চাইবো, মানে এখন না ব্রেকের পরে, যে
এই যে বসেন আপনারা সবার সাথে তো সবার একটা ভালো সম্পর্ক, আজকে মানে ভিতরের খবর আমি জেনে নিব যে কার সাথে কার ভালো সম্পর্ক, এটা বলতে হবে কিন্তু সত্যিই বলতে হবে। ঠিক আছে, ব্রেকের পরে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। সম্পর্কের গভীরতা নিয়ে আড্ডা হচ্ছে এবং অলরেডি আমাদের বন্ধুরা আমাদের জয়েন করে ফেলেছেন। আপনারা যারা জয়েন হতে চান নতুন এবং ভাবছেন যে জয়েন হব কি হব না, এখানে একবার জয়েন হলে দেখবেন সম্পর্কের গভীরতা কত বাড়তে থাকে। সো দেরি না করে তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আমি চলে যাই জুমে। নাজিয়া আপু, গুড মর্নিং। গুড মর্নিং নাদিয়া। হ্যাঁ, কেমন আছেন? তোমাকে দেখে কিন্তু তুমি আসবা দেখে আমি জয়েন করেছি। ও, সম্পর্কের গভীরতা এত বেশি আমাদের এইখানে একদম সত্যি। আল্লাহ, কি যে ভালো লাগছে। কারণ আমি ওই আমার চা সিঙ্গারা আমি মিস করি। অ্যাটলিস্ট সিঙ্গারা এসছে, চা আসুক আর না আসুক। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মিষ্টি আপু, একটু আপনি মিউট করেন না, আপনারটা আনমিউট হয়ে আছে। মিষ্টি আপু, হ্যাঁ একটু মিউট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, নাজিয়া আপু, আমারটা তো আমি শুনলাম এবং আই এম সো গ্ল্যাড যে আপনি এই কথাটা বলেছেন, খুব ভালো লাগলো। এখন আপনি বলেন যে সবচেয়ে বেশি সম্পর্কের গভীরতা আমাদের এই যে এত পছন্দের মুখগুলো আছে, কার সাথে বেশি আপনার, বলেন। আচ্ছা, কার সাথে বেশি? এখন তো সত্যি কথা বলতে বলেছো তুমি। এখন তুমি তো জানো আমার সাথে সবার দেখা হয়েছিল, মোটামুটি সবার, যারা এখানে রেবেকা আপা আছে, রীতা পোদ্দার আপা, তারপর হাসিনা আপা, তারপর আরো অনেকের সাথে ওই বইমেলায় ইনক্লুডিং ইউ, বাট ইউ ডিডন্ট শো আপ ইন দ্য বইমেলা। তোমার সাথে আমি দেখা করতে গেছিলাম শুটিং এ, তাও রুমি আপার সাথে, যেহেতু শুটিং এ। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, আই ডিডন্ট ইভেন প্ল্যান। তো রুমি আপা বলাতে আই জাস্ট শোড আপ, সো ইট ওয়াজ রিয়েলি ফান। যে আমি কখনো শুটিং দেখিনি কিন্তু ঢাকায়, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট, আমি প্রথম দেখেছি। তো এবং আমি কালকেই হাসিনা আপাকে বলছিলাম, হাসিনা আপা, এই নরসিংদীর পিঠার এত প্রশংসা শুনি, আপনি আমার সাথে দেখা করতে আসলেন, খালি হাতে কিভাবে আসলেন? এখানে বোঝা যায় যে এই যে আমি ওনাকে কথাটা বললাম, উনিও এটা বুঝেছেন, কেন এটা যে একটা খুবই ফানি কথা। হ্যাঁ, আর এটা তো উনি তো ঢাকা থেকে এসছেন, এটা নরসিংদী থেকে আসেননি। উনি নরসিংদী থেকে ঢাকায় আগের দিন এসছেন যেন ওখানে আমার সাথে দেখা করতে পারেন। ইট ওয়াজ মানে বিগ ডিল ফর মি। অফ কোর্স। সো অনেক বড়। তাহলে সম্পর্কের গভীরতাটা আমি বুঝতে পারছি, আমি ওনাকে এই কথাটা বলতে পেরেছি। আর সবার সাথে সম্পর্কের গভীরতা, তুমি বিহাইন্ড দ্য সিন তো আমার ধারণা তোমার কানে থাকে, এই যে টুম্পা বলছিলেন, তুমি বুঝতে পারো, উনি বলছিলেন যে এখন সবাই আড্ডা দিবে, গল্প আমরা কিন্তু বসি ওই আড্ডাটার জন্য, অফকোর্স, যে ওই ব্রেকের একটা আড্ডা থাকে, ওইটাও আরেকটা রিজন এখানে বসার। এবং কেউ কখনো ফ্লোর পায়, সবাই যে সব দিন ফ্লোর পায় তা না কিন্তু নাদিয়া। ফ্লোরটা এক একদিন এক একজন পায়। কেউ হয়তো এক সপ্তাহ চুপ করেই আছে, তখন আরেকজন নেক্সট উইকে চুপ থাকে যে আচ্ছা আজকে অন্য কেউ কথা বলুক। আর সম্পর্কের গভীরতাটা তখনই হবে যখন অনেস্টি, রেসপেক্ট এবং আমি বলবো যে ট্রাস্ট, এই তিনটা জিনিস একটা সম্পর্ককে গভীর, সুন্দর আর আরো মানে দীর্ঘস্থায়ী মানে লঞ্জিভিটিটা অনেক হয়। এটা যে কোনো ক্ষেত্রে হোক, এবং কাজের ক্ষেত্রে তোমরা যে বলছিলা যে জীবনের অর্ধেক সময়ই চলে যায় অফিসে, কিন্তু একদম সত্যি, মানে তুমি যখনই অফিসের জন্য তৈরি হতে থাকো, তোমার মাইন্ড কিন্তু তোমার ওয়ার্কিং ডেস্কে চলে গেছে ততক্ষণে। সো তুমি দেখবে যতক্ষণ তুমি অফিসের জন্য তৈরি, তোমার মাইন্ড অফিসে, তুমি অফিসকে চিন্তা করছো। সো তোমার কলিগদের সাথে তোমার সম্পর্ক ঠিক ওই রকমই, টক ঝাল মিষ্টির মতো। তুমি জানো অফিসে পলিটিক্স চলছে, কিন্তু ওইটাকে মেনে নিয়েই আবার সম্পর্ককে স্ট্রেনথেন করার জন্য ওই যে ওখানে অনেস্টি, এবং ওখানে আবার আমি বলবো এই দেশের একটা সৌন্দর্য যে they let me do however I want to perform the task.
দেয়ার ইজ নো লাইক ওখানে কিন্তু কোনো ইয়ে থাকে না, মানে কোনো বাধা নাই যে তোমাকে এইভাবেই কাজটা করতে হবে। আচ্ছা আচ্ছা কাজটা তুমি যেভাবেই করো না কেন, কাজটা হলেই হলো। এবং কাজের একটা ডেডলাইন থাকে, ও ডেডলাইনের মধ্যে তুমি কাজটা করলেই হলো। ইট ডাজন্ট ম্যাটার তোমার 8টা 10টা, তুমি 8টার 1 মিনিটের পরেই তোমাকে জয়েন করতে হবে এমন কিছু না। শান্তি। তবে এটা মাইক্রো ম্যানেজিংটা ভেরি এটা ইম্পর্টেন্ট। ডিপেন্ডস অন ইয়োর ম্যানেজার। মাইক্রো ম্যানেজিং আমি একেবারেই পছন্দ করি না। টাচউড মানে কখনো আমার ওরকম আজ পর্যন্ত ওরকম ম্যানেজার পড়ে নাই যে প্রতিদিন আমাকে বলতে হচ্ছে যে আমি কি করছি। আমি কখনো যদি বলি আমার ম্যানেজারকে 2 সপ্তাহ 3 সপ্তাহ পার হচ্ছে, ও জিজ্ঞেসই করে না আমি কি করছি। বাহ, হ্যাঁ, একে তো আমার ক্যালেন্ডারে আছে আমি ওই কি যে করছি। আপনার প্রতি আমি বলি, ওই তুমি ট্রাস্ট জিজ্ঞেসই আছে। করো না। হ্যাঁ, জিজ্ঞেসই করো না। বলে যে আই নো হোয়াট ইউ, বাট ইফ ইউ ওয়ান্ট টু টেল মি ইউ ক্যান টেল মি। আমি বলছি না, তারপরেও আমার মনে হচ্ছে যে আমার প্রায়োরিটি কমে যাচ্ছে। বলে না না না, তখন প্রায়োরিটি কমছে না। বাহ, তুমি বলো চমৎকার এই শুনে। জিনিসগুলো, এবং ট্রুথফুল ভাবে কথা বলাটা, যেটা ভালো লাগছে না ওটাও কিন্তু বলার রাইট আমাদের এইটা এখানে অনেক বেশি। ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। Thank you. রাশিদা আপা, আজকে তো রোদ উঠেছে তাই না? আজকে মনে হয় ঠান্ডা একটু কম। হ্যাঁ, আনমিউট করতে হবে আপা। জি হ্যাঁ। বলেন। হ্যাঁ, আজকে শুনি, সুন্দর সুন্দর শুনছিলাম। রোদ, তারপর একেবারে গ্রিন, খুব ভালো লাগছে দেখতে। জি জি জি। ঠান্ডা কেমন পড়ছে এটা বলেন। ঠান্ডা কয়েকদিন ছিল, গত 2 দিন থেকে একটু আবার ওয়ার্ম ওয়েদার, খুব ভালো লাগছে। আল্লাহ আল্লাহ করা একটা সপ্তাহ থাকুক, আমার সবজিগুলো সব হোক, এটাই দোয়া করতেছি। এই সবাই দোয়া করেন সবজিগুলো যাতে হয়। একটা সপ্তাহ অ্যাটলিস্ট একটা সপ্তাহ একটু ওয়ার্ম ওয়েদার থাকুক, গরম থাকুক, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ থাকবে। এই যে নাজিয়া আপু লাস্টে একটা কথা বলেছেন, যেটা হচ্ছে মানে সঠিককে সঠিক বলতে পারা, এবং যেটা আসলে ঠিক না সেটাকেও বলতে পারা যে এটা বেঠিক হচ্ছে না। হ্যাঁ, এরকম সম্পর্ক আপনার কার সাথে বলেন শুনি, যা সরাসরি বলতে পারবেন। এরকম হ্যাঁ, এরকম সম্পর্ক আসলে আমাদের বাঙালি কালচারে খুব কমই বলা যায়। অনেস্টলি স্পিকিং, এটা যদি খারাপকে খারাপ, ভালোকে ভালো, ওরকম আন্তরিকতার সাথে তাহলে সত্য প্রকাশ করা বুকে হয়, নিয়ে নেয়, বুক ভেঙে যায়। না 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 না, সম্পর্কটা ওরকম থাকবে না। কিন্তু এই দেশি কালচারে আমরা এই যে অনেক মাল্টি কালচারের সাথে যে আমরা মিশি, আমরা পিকনিকে যাই, তো এতটা আন্তরিক আমরা ওখানে যে বলার বাইরে। একটু সিম্পল আমি বলি, আমি তাকে চিনিও না, আমরা একটা মসজিদে, আমার প্রত্যেক সপ্তাহে ফ্রাইডে নাইটে আমাদের একটা গেট টুগেদার হয়, সব সিস্টার, অনলি ফর সিস্টার। ওটা আমরা খুবই এনজয় করি। হ্যাঁ, খুব ভালো লাগে ওইটা আমাদের। তো ওইখানে যাওয়ার পরে এক সিনিয়র, ওরা আমাদের একদম বাস ভরে পিকনিকে নিয়ে গেছে অনেক দূরে। আমি ওনাকে চিনি না, আমার একটু সিনিয়র হবে। তো উনি বলবেন কোথায় আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, উনি আমাকে বলতেছিল যে আমি মালয়েশিয়া ঘুরতে যাচ্ছি, আমার কয়েকটা গাছ টবে আছে, আমি এগুলা কোথায় রেখে যাব, খুবই চিন্তিত, আমার গাছগুলা মরে যাবে। স্বাভাবিক, এটা খারাপ লাগে। তা আমি ওনাকে চিনিও না, ফার্স্ট টাইম দেখা, কথা আমি বললাম ঠিক আছে আপনি আমার বাসায় রেখে যান, আমি যে কদিন বাড়িতে থাকবো আমি টেক কেয়ার করবো, আমার অনেকগুলা গাছ আছে, আমার কোনো সমস্যাই নেই। এই যে ওনার সাথে একটা আন্তরিকতা ভাবে কথা বলা, এবং উনি আমার বাসায় গাছগুলা রেখে গেছে, এবং আসার সময় আমার জন্য যে অনেক মানে গিফট নিয়ে আসছে, সে যাই গিফট নিয়ে আসছে, কিন্তু সেটাকে এক্সপ্রেশনটা করেছি আমি আরো অনেক বেশি, মানে আন্তরিকতার সাথে এমন ভাবে প্রকাশ করেছি যে উনিও খুব খুশি হয়েছে, আর অনেস্টলি আমিও খুব খুশি হয়েছি। এখন আমাদের এটা একদম মানে খুব বন্ডিংসটা খুব ভালো হয়ে গেছে। তো বাংলাদেশি কালচারে যদি যাই, কিন্তু ওই নাজু আপা যে কথা বলছে যে সঠিককে সঠিক বলা, ভালোকে ভালো, আই এম সরি, আমার অভিজ্ঞতায় আমি অনেক আমার অভিজ্ঞতাও খুব বাজে, মানে এই বিষয়ে যে আমি খুব টেকনিক্যালি একদম সত্যি কথাটা বললে, হ্যাঁ, খুব একদম বাস্তববাদী যাকে বলে, এটা বললে দেখা যায় সুন্দর করে বলি, তারপরেও যাকে বলি সে মনটা মনে হয় ভেঙে যায়, চেহারাটা নষ্ট হয়ে যায়। সো তারপরেও আমি বলি, আমি থামি না। আমরা আরো আড্ডা দেব, আরো অনেক আপা জয়েন করেছেন। থ্যাংক ইউ আপা, রাশিদা আপা। একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না।
আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা তো জমে গেছে অলরেডি এবং অনেক অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন। আপনারা যারা জয়েন হতে চান তাড়াতাড়ি চলে আসুন জুমে, কারণ আজকের টপিকটা অনেক মধুর, সম্পর্কের গভীরতা। সো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন জুমে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, চলে যায় এখন হাসিনা আপার কাছে। হাসিনা আপা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বলে ফেলেন এখানে সবচেয়ে বেশি গভীর সম্পর্ক আপনার কার সাথে? বলতে হবে আজকে সবার, এই একটাই কোয়েশ্চেন সবার জন্য কমন। সবাইকে অনেক ধন্যবাদ। গভীর সম্পর্ক তো হচ্ছে সবচেয়ে বেশি নেক্সাস লেডিস ক্লাবের এই জুম আড্ডা। খুব চালাক, হ্যাঁ খুব চালাক তোমাদের সবার সাথে, কারণ এই গভীর সম্পর্কটার জন্যই হচ্ছে এইভাবে তাকিয়ে থাকি ঘড়ির দিকে আর সময় দেখতে থাকি বসে পড়ি অফিস থেকে আসার পরে, বুঝছো? কোনোদিন চা খাই, কোনোদিন খাই না। তো যাই হোক, আসলে এরকম একটা সম্পর্ক গভীর হয়ে গেছে নেক্সাস লেডিস ক্লাবের সবার সাথে। তো এর মধ্যে আমি বলবো যে এটা হচ্ছে আমার, মানে এটা আমি জানি না, কারো কাছে প্রবলেম হইতে পারে, কারো কাছে ভালো হইতে পারে। আমার একটা সমস্যা হচ্ছে, কেউ যদি মিথ্যে কথা বলে এবং কোনো বানোয়াটগিরি করে, কোনো উল্টাপাল্টা কিছু করে, এটা আমি যতক্ষণ যে কোনো ভাবে সরাসরি বলি, যতক্ষণ সম্ভব, যদি দেখি যে এটা সরাসরি বলা যাবে বা বলার সুযোগ আছে, বলে দিলেই ভালো, ঠিক হয়ে যাবে পরের বার। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আর না পারলে আমি ইনডাইরেক্টলি হইলেও এটা বলবো যে এটা ভুল ছিল, আমাকে বললে আমি সরি বলবো, সমস্যা নাই। কারণ আমি ভুল করতেই পারি, কারণ একটা 5 বছরের বাচ্চার কাছ থেকে না আমার দেখি যে আমি শিখার আছে। কারণ ও দেখা গেছে এমন ভাবে একটা কথা বলতেছে, আমার পট করে এই কথাটা কানে বেজে যায়, ভালো লাগে। আমি ওর সাথে বসে ওকে টান দিয়ে ধরে একটু গল্প করি। এই যে একটা আন্তরিকতা, সম্পর্কের একটা গভীরতা, ওখানে ভুল থাকলে আমাকে কেউ শুধরে দেখ, আমি সানন্দে গ্রহণ করব। কিন্তু কেউ অন্যায় কোনো কিছু করলে ওটা কেউ বলে না, সবাই চুপচুপ করে থাকে, আবার ঠিকই পিছনে এই জায়গায় সমালোচনা করে, আবার সামনে আসলে সেই তেল মারে। এত হুজুর জি এগুলা তো আমার দ্বারা কখনোই সম্ভব না। বলে দিব পছন্দ হইলে হবে, না হলে নাই। আবার যদি কেউ পছন্দ না করে, দেখা গেছে যে ওইটুকু পর্যন্ত নাও নেয়, আমি আমার মতো চলতে থাকি। ওইটা এখান দিয়ে শুনছি, ওইখান দিয়ে বের করে দিই। কিন্তু ওগুলো আমি কাউকে না কাউকে পথ তৈরি করে দিতে হয়, কাউকে না কাউকে প্রতিবাদ করতে হয়, তাহলেই ওখান থেকে আরেকজন তোমার সাথে অ্যাড হবে। এটা করা উচিত। একদম। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। রেবেকা আপা উল্টাই গেলেন কেন? সোজা হন। হ্যাঁ, রেবেকা আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, রেবেকা আপা সম্ভবত আমাকে শুনতে পাচ্ছেন না। ফারহানা জাহান আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ আমি শুনলাম আপনি টুম্পা আপুর। হ্যাঁ রেবেকা আপা, পরে আসি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ টুম্পা আপু বললেন যে আপনি ওনার এক্স কলিগ। টুম্পা আপুর কাছ থেকে শুনলাম। শুনেছেন? আচ্ছা, তাহলে কি টুম্পা আপুকে দেখে জয়েন করা আজকে? একদম, সম্পর্কের গভীরতা যাকে বলে আর কি। বাহ, একটু শুনতে চাই আপনাদের, যখন আপনারা দুজন কলিগ ছিলেন তখনকার কথা একটু শুনতে চাই। অবশ্যই। ওনার সাথে আসলে অনেক বছরই একসঙ্গে ছিলাম, ধরা যায় 9 বছরের মতো একসাথে কাজ করা, পাশাপাশি। তো আসলে আমি এখানে পার্সোনালি বলবো, ওভারঅল সবাইকেই বলবো, সম্পর্ক আসলে 2 ধরনের হয়। একটা হলো যেটা ফর্মাল একটা রিলেশন, মানে যেটার ভিতরে গভীরতাটা থাকে না, এটা একটা। আর একটা হলো যেটার ভিতরে অনেক গভীরতা থাকে। তো সম্পর্কে গভীরতা থাকলে যেটা হয়, আপনি যদি কারোর সাথে কাউকে ভালোবাসেন, গভীরতা থাকে, আপনি অবশ্যই তার মানে ইউ উইল পে সামথিং। গভীরতার জন্য আপনি সেই ভালোবাসার বিনিময়ে আরেকটা ভালোবাসা পাবেন, সেটা যার সঙ্গে হোক, বাবা মা, ভাই বোন, কলিগস, আত্মীয় স্বজন, যে কারোর সাথে। লাইফ পার্টনার তো আছেই, ওটা বললাম। সম্পর্কের গভীরতা যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহ উইল পে ইউ সামথিং রিটার্ন। যেমন আমার সাথে আমার কলিগ যেমন নুজাত মিস, ওনার হাত ধরেই আপনাদের নেক্সাস টেলিভিশনকে আমার চেনা জানা। তো দেখা যায় যে আমি যে একদম আসি না, আমি লাস্ট গত পরশুদিনও আসছিলাম অল্প সময়ের জন্য, কিন্তু আজকে আমার শত কাজের ভিড়ে আমি একবার ভেবেছি অ্যালার্ম দিব, কিন্তু তারপর আমি দিয়ে কাজ সেটা আমি গুছিয়ে আমি বসছি যে আমার মিসকে আমি দেখবো, সেই সাথে আপনাদের সাথে দেখা হবে, এবং এখানে যাদের সাথে নতুন পরিচয় হয়েছে চেষ্টা করছি সম্পর্কের গভীরতা বাড়াতে, আপনাদের
চ্যানেলের সঙ্গে প্লাস আপনাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে। চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো আপু। আশা করি নেক্সট টাইমও আপনি জয়েন করবেন এবং কখনো না কখনো আপনাকে আমরা এখানে পাবো। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি আপা, এটা মিষ্টি মিষ্টি কথা বলেন শুনি। মিষ্টি আপার কণ্ঠটা সুন্দর তো, একটু মিষ্টি মিষ্টি কথা বলেন। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কি বলবো বলেন? এই যে বললাম না, কোয়েশ্চেন একদম প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছি তো। আচ্ছা, কমন বল। ঠিক আছে, সম্পর্কের গভীরতা। আপু, সম্পর্কের গভীরতাটা তো আসলে খুবই খুবই মানে বন্ডিং শিকড়ের সাথে গভীরতা থাকবেই, যেমন বাবা মা স্বামী সন্তান, এরা হচ্ছে সবচেয়ে বেশি বন্ডিং। এরা দোষে গুণে মানুষ, তাদের সাথে আমাদের সম্পর্ক সবসময় খারাপ গুণগুলোও তারা রিসিভ করবে, আমরাও তাদেরকে রিসিভ করে আমরা সবাই সবাইকে রিকভারি করব। কিন্তু সম্পর্কের গভীরতা যেমন নেক্সাসের আপুরা, আমার মনে হয় আমাদের সব আপুদের মেন্টালিটি একরকম। যেমন রাশিদা আপু তারপরে আপনার সাথে মিলে যায় যে আমি না সব হিপোক্রেসি পারি না, যে মুখে অন্তরে যে তুমি দোষ করছো আমি তোমাকে ওয়েলিং করবো, চুপ থাকে টু টাফ টু মি। ইটস ভেরি মানে অন্যায় দেখি চুপ কি করে থাকবো, তাইলে আমার ইমানই থাকবে না। সেটাই আমি, তবে হ্যাঁ সব ক্ষেত্রে মানুষের মনে তো আর কষ্ট দেওয়া যাবে না, সফটলি বলবো, 2 বার চুপ থাকবো, 3 বারের বার আপনি চুপ থাকবো। আমি হচ্ছে এই 3 বারের বার আমি প্রতিবাদ করবো, এবং এটা আমি মনে করি একটা ইমানের অংশ। সত্যকে সাদা বলো, কালোকে কালো। তোমার ভালোর সাথে খারাপকে কখনো মিশানো যাবে না। আজকের কথা বোধহয় বেশি মিষ্টি হলো না? না না না, একদম মিষ্টি হয়েছে, এটাই হওয়া উচিত, এরকম হওয়া উচিত, তাহলে ঝামেলাটাও কম হয় মানুষের। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। রীতা পোদ্দার আপা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপা। আপনি বলেন আপনার ফ্যামিলিতে কার সাথে আপনার অনেক গভীর সম্পর্ক হতে পারে? আপনার সন্তানের সাথে, হাজবেন্ড তো আছে, বাবা মায়ের সাথে, কার সাথে খুব বেশি গভীর, যাকে নির্দ্বিধায় সব বলতে পারেন? এখন বর্তমানে হচ্ছে কি আমার বড় ছেলের সাথে আমার সম্পর্ক। আমি গেস করেছিলাম, কেন জানি সন্তানের সাথেই হবে বেশি। হ্যাঁ বলেন। এখন তো সবকিছু সন্তানদের নিয়েই শেষ, শুরু শেষ সবটাই, মানে সারাটা মানে বুক জড়িয়ে মানে আছে হচ্ছে ওরাই সবকিছুর মধ্যে আসেন। আর সম্পর্কটা হচ্ছে সেতু বন্ধনের মতো। আমার মনে হয় যে যার সাথে তুমি খুব সুন্দর সম্পর্ক করবে তার সাথে কিন্তু একটা মিষ্টি সম্পর্ক তৈরি হবে। সেই সম্পর্ক যদি সততা, ভালোবাসা আর বিশ্বাস যদি থাকে, কারণ এই 3টা জিনিস যদি সমন্বয় না ঘটে, কারোর সাথে তোমার সম্পর্ক ভালো হবে না। সেটা তোমার রক্তের কোনো আত্মীয় হোক আর পরিচিত জন হোক, আমি মনে করি আর কি। কারণ পরিচিত জন তখনই তোমার সাথে আত্মার সম্পর্ক হবে যখন তার মধ্যে আমার যে ভালোবাসাটা সেটা তার মানে অন্তরের কেন্দ্রবিন্দুতে গিয়ে ছেদ করবে, যে না উনি তো আসলে যে আমার সাথে বিহেভটা করছে সেটার মধ্যে তো কোনো ভেজাল নাই, বা আছে না যে কোনো রকম পিছনে সমালোচনা করা যে জিনিসটা আমি পছন্দ করি না। আমার আবার ওই যে আপা যেমন বললো যে বলে দেয় মুখের উপরে, আমি আবার মনে করি ধৈর্য ধরে দেখি কি হয়, সেটা এরকম করতে করতে দেখা যায় একসময় কষ্টটা বেড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। সবাই আছে, রেবেকা আপু আবারও আসছেন, খুব ভালো হয়েছে, কথা হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা তো অনেকক্ষণ চলেছে, আরও চলবে। তার মাঝখানে আমরা এখন আরেকটা গানে গেলে কেমন হয়? চলুন গান শুনে আসি একটা। আপু, এখন আমি যে গানটি করছি এটা সম্পর্ক নিয়ে একটি গান, মানে একজন প্রেমিক প্রেমিকাকে বলছে। তো এক নিঝড় অ্যালবামের একটি গান আমি এখন গাচ্ছি। আচ্ছা। সবটুকু নিয়ে যেও না, অংশ বিশেষ রেখে যাও, সবটুকু নিয়ে যেও না, অংশ বিশেষ রেখে যাও, যে থমকে দাঁড়ায় সে যায় চলে যায়, অবশেষটুকু অংশ বিশেষ রেখে যাও,
সবটুকু নিয়ে যেও না, অংশ বিশেষ রেখে যা। না থাকাই কিছু থাকা, শূন্যতা ভরে থাকে যেভাবে চারিদিকে হয়। না থাকাই কিছু থাকা, শূন্যতা ভরে থাকে যেভাবে চারিদিকে হয়। হয়তো বা রঙগুলো ঢং করে হয়ে যায় একটুকু ক্ষয়। সবটুকু নিয়ে যেও না, অংশ বিশেষ রেখে যা। যে থমকে দাঁড়ায় সে যায়, যায় চলে যায়। অবশেষে শেষটুকু অংশ বিশেষ রেখে যা। সবটুকু নিয়ে যেও না, অংশ বিশেষ রেখে যা। বাহ, চমৎকার, খুব সুন্দর গান। আমি আগে শুনিনি এই গানটা, বাট খুব ভালো লেগেছে শুনে। কথাগুলো খুব সুন্দর, তাই না আপা? জি, খুব সুন্দর, টাচি। হ্যাঁ, যেহেতু একদম মানে কি বলবো, পার্টনার্স না, প্রেমিক প্রেমিকার গান, সো ওখানেই চলে যাই আমরা। এই যে সবচেয়ে বেশি মানে বিয়ের পর বা যার সাথে অ্যাকচুয়ালি পার্টনারশিপটা হয়, জীবনের পার্টনার, লাইফ পার্টনার, সো যার সাথে হয় দেখা যায় সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, তাই না? তার সাথেই গভীরতা, সম্পর্কের গভীরতা তার সাথেই হতে হয়। তা না হলে কিন্তু ওই যে টিউন নষ্ট হয়ে যায়। যেহেতু আপনি গানের মানুষ, আপনাকে ওভাবে বুঝাচ্ছি, গিটারের একটা তার যদি নষ্ট হয় তাহলে ওই গিটারটা অকেজো হয়ে যায়, তাই না? সো আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার হাজবেন্ডের সাথে সম্পর্কটা খুব ফ্রেন্ডলি নাকি হাজবেন্ড ওয়াইফের যেমন সম্পর্ক হয় তেমন? আপু, আমার বিয়েটা আসলে লাভ ম্যারেজ হয়নি, অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে। কিন্তু তারপরও আমার হাজবেন্ডের সাথে আমার যেরকম সম্পর্ক, প্রায় আমাদের বিয়ে 1 বছর 2 মাস হয়েছে, চলছে। তো দেখা যাচ্ছে যে ওর সাথে আমার এখন বন্ধুত্বপূর্ণ একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে আসছে। যেমন আজকে নেক্সাস লেডিস ক্লাবেও কিন্তু ও এসেছে, বলেছে যে লিফটে উঠেছে। ও বলছিল এর আগের ইয়েতে, বলকে হ্যাঁ এটা নাদিয়া আপু না, আমার তো দেখা হয়েছিল তার সাথে আগের ইয়েতে। ও খুব এক্সাইটেড যে আজকে লেডিস ক্লাবে আসবো আমি। তো মানে বলছে যে তুমিও পারফর্ম করবে, আজকে টপিকসটা অনেক সুন্দর, মানে সবকিছুতেই সে ইন্সপায়ার করে। এরকমই আসলে হতে হয় আসলে, মানে যেটা বললাম তা না হলে তো টিউনটাই নষ্ট হয়ে যায়, তাই না আপু? আপনার কাছ থেকেও শুনি, একটু বলেন। আসলে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনটা তো একটা খোলা বইয়ের মতো, একদম যেন বইয়ের এপিট আর ওপিট। আর এর মধ্যে কিন্তু কিছু অনুভূতি না থাকলে মানে ফ্রেন্ড রিলেশনটা থাকে না। অনেকের হাজব্যান্ড ওয়াইফ থাকে, মানে হাজব্যান্ডরা থাকে একটু সিনিয়র, একটু মুরব্বি গোছের, কিন্তু মানে আমার সাথে আমার হাজব্যান্ডের যে রিলেশন অবশ্যই ফ্রেন্ডলি। আমাদের লাভ ম্যারেজ ছিল। বাহ, কয় বছরের? মানে অ্যাফেয়ারটা কয় বছরের ছিল? 7 বছর। হ্যাঁ, 7 বছর। 7 বছর। বাহ, বিয়ে হচ্ছে প্রায় 20 বছর হয়ে যাচ্ছে, অনেক দিন। মানে অনুভূতিটা এরকম ছিল, আমি যে অ্যাক্সিডেন্টের কথা প্রথমে বললাম, ওই সময় মনে হতো যে আমার পায়ে খুব, তখন সার্জারি হয়েছিল, খুব পেইনফুল ব্যাপার ছিল, কিন্তু মনে হতো যে সামনে থাকলে বা যদি হাত ধরে রাখতো মনে হতো যে ব্যথাটা কমে যেত আর কি। মানে এরকম সত্যি এরকম মানে ওইটাই ব্যথাটা হয়তো বা কমতো না, পুরোটাই হচ্ছে সাইকোলজিক্যাল, কিন্তু ওইটাই সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট। আর ফ্রেন্ড রিলেশন ওই যে মাঝে মাঝে থাকে না, কিছু না বললে আসলে বোঝানো যায় না আমার ভালো লাগা বা খারাপ লাগা, এটা তো বলতেই হয়, এটা তো করতেই হয়, মাঝে মাঝে একটু খুনসুটিও হয়, ওটা তো থাকবেই। চমৎকার, খুব ভালো লাগলো। এখন আবারও চলে যাই আমার জুমের বন্ধুদের সাথে। রেবেকা আপা। নাদিয়া, শুভ সন্ধ্যা। সরি, তখন আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছিল। কোনো সমস্যা নাই, এই জন্যই তো 1.5 ঘন্টা আছি আপনাদের সাথে। মা তুমি যাবা, আমি আশেপাশে, এটাও একটা সম্পর্ক।
গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, তা তো অবশ্যই। তো আপনার কাছ থেকে ওই শুনতে চাই যে এখানে এখন যারা আছে, হ্যাঁ যারা নাই তাদের কথা আর শুনলাম না, এখন এই জুম আড্ডায় যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্লোজ আপনি কার সাথে, যাকে আপনি সব কথা বলতে পারেন নির্দ্বিধায়? শুনি একটু। হাসিনা আপার মতো কাটাই দিলে হবে না, উনি সুন্দর করে বলে ফেলেছেন কিন্তু যে এখন তো লেডিস ক্লাবে সবার সাথে। হ্যাঁ, হবে না, নিব না আমি, বলেন। আচ্ছা, এই কোশ্চিনটা যে করেছে সর্বপ্রথম তাকেই ধরি আমি। হ্যাঁ, সে তো আমার খুবই একটা পছন্দের মানুষ, যেমন নাদিয়া এত সুন্দর হাসি দেয়, এত সুন্দর করে আমাদেরকে কোশ্চিন করে, এত সুন্দর সুন্দর ও। হ্যাঁ, আর 6টা 6:30 বাজলেই জুমে বসার জন্য কি একটা আগ্রহ, এই যে একটা সম্পর্ক, সবাইকে দেখবো, এই যে একটা আড্ডা। আমরা যখন স্ক্রিনে থাকি তখন একরকম, আর স্ক্রিনে যখন চলে যায় তখন ওই আড্ডাটা খুব মজা করতেছি, ওয়েট করি। আর কিছু কিছু কথা শুনি যারা এত সুন্দর করে বলে, হেসে হেসে কেউ গান গায়, কেউ কথা বলে, তো মনে হয় সবাই খুব আন্তরিক। হ্যাঁ, কাউকে বাদ দিয়ে কাটতে বলি, আমার কাছে সবাই একরকম। তবে সম্পর্ককে আমি ধরি বিশুদ্ধ পানির মতো। পানি যেমন শুদ্ধ না হলে খাওয়া যায় না, সে শুদ্ধ শুদ্ধ। এখানে সবাই নেক্সাসে যারা আছে আমার সবাই আমার বিশুদ্ধ পানি। আর কিছু সব থেকে বড় জিনিস হচ্ছে কি, এখানে আমি একটা জিনিস বলবো যে সম্পর্ক খুব একটা ঠুনকো জিনিস না। হ্যাঁ, সম্পর্কটা খুব অটল জিনিস, এটাকে এত সহজে ভেঙে যায় না। ঠুনকো জিনিস যত্ন নিতে হয়। আর আরেকটা জিনিস বিশ্বাস, তারপরে স্পষ্টবাদিতা, সততা, এসব যাদের মধ্যে পাই আমি তাদেরকে খুব ভিতর থেকে তাদেরকে আমি খুব পছন্দ করি, এবং নিজেও সেরকম মানুষ। জানি না কে কিভাবে নাই, এগুলোকে ধরে একটা সম্পর্ক এমন একটা জিনিস, হ্যাঁ, এটাকে আত্মার আত্মীয় বলা যায়। এতটুকুই বলি। সব থ্যাংক ইউ আপা, খুব সুন্দর বলেছেন। রুমি আপা, একটা গান হয়ে যাক। গানের কথা বললো তো, এই জন্য বললাম একটা গান হয়ে যাক। মিউট করা, আনমিউট করতে হবে। হ্যাঁ, আজকের ওয়েদার তো পাগল করা ওয়েদার বেশি, বুঝছো? হ্যাঁ, আমি যেখানে বসে আছি আমার মনে হচ্ছে একটু যদি দেখতে পারতাম বাইরে, কখন দেখবো বলেন। সেই পাগল করা ওয়েদারে যে গানগুলো মনে পড়ছে, বুঝছো? যাব না ঘরে, যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, যাব না ঘরে, বনের বিজনে মৃদুল দুলে দুলে ফুল বনে, ঘরের বাহির খুঁটি দিনায় পুলক ভরে, যাব না ঘরে, আকাশের দুতীরে আলো কালো করে হলে আমার পরাণে লেগেছে কালোর পরে, যাব না ঘরে, যাব না লেডিস ক্লাবের তোমাদেরকে ছেড়ে, যেতে দিব না। খুবই ভালো লাগলো। মানে আমাদের মা হলে কি বলতে জানেন, যা তুই থাক, বাইরেই থাক, হ্যাঁ বৃষ্টির মধ্যেই থাক, তুই ঘরে আসিস না। যাই হোক, আরো আপুরা আছে, আড্ডা হবে। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। যদিও এখন আমরা শেষ পার্টে আছি, আমরা অবশ্যই জুমে চলে যাব। তার আগে আপু, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি তখন আপনার ছেলের কথা বলছিলেন, সো আপনার ছেলের সাথে আপনার সম্পর্কটার গভীরতা কেমন? মানে সে কি সবকিছু শেয়ার করে আপনার সাথে?
হ্যাঁ, ছেলে ও হচ্ছে ক্লাস 8-এ পড়ে। ছোট থাকতেই ও মানে ওর বাবার সাথেও করতো, কিন্তু ইদানিং ও বন্ধুদের সাথে যা হচ্ছে, স্কুলে যা হচ্ছে, পার্সোনালি ক্লোজ ফ্রেন্ডের সাথে যা হচ্ছে, সব কিছুই শেয়ার করছে। রাগও মানে খুব রাগটাও আমাকে দেখায়, আবার খুব ফ্রেন্ডের মতো থাকে, অনেক সময় দুষ্টুমি করে। কিছু কিছু জিনিস খুব মজা লাগে, যেমন আমি যখন নেক্সাস লেডিস ক্লাব দেখি তখন তো আমার মানে প্রায়ই আমার সাথে থাকে। তো তখন বলছে যে মা, সব আন্টিরাই তো ভালো অ্যানাউন্সমেন্ট করে, তো এই যে নাদিয়া আন্টি উনি খুব লাইভলি, খুব সুন্দর হাসে, তো উনি থাকা অবস্থায় তুমি একদিন আসো, ওনারটা খুব ভালো লাগে। তো আজকেও দেখছি, এবং যখন কালকে অ্যানাউন্সমেন্টটা হলো, মানে আমাকে যখন জানানো হলো যে আপনি আছেন, বলে হ্যাঁ এটা ভালো, এই আন্টি আছেন, আজকে ভালো হয়েছে। সব কিছুই করছে ও, মানে মোটামুটি একটু কালচারালি আমি চেষ্টা করছি ওকে গড়ে তোলার জন্য। গিটার শেখাচ্ছি, আবৃত্তি করছে, কবিতাও লেখে, কিন্তু ওকে একটু পুশ করতে হয় আর কি, মানে মোটিভেট করতে হয়। মানে এটা করলে ওর ভিতর থেকে বের হয়, মাশাআল্লাহ ট্যালেন্ট, কিন্তু একটু মানে করতে হয়। মানে আমার মা বলে কারো কথা না শুনলেও তোমার কথা শুনবে, তুমি যদি ছেড়ে দাও তাহলে কিন্তু মানে ও কথা শুনবে না। মানে এটাই আর কি, এটা ঠিক, যেহেতু আপনার সাথে খুব ফ্রেন্ডলি। আচ্ছা, কবিতা আবৃত্তি মানে কবিতা থেকে আসলো যে আপনি বলেছিলেন আপনি আবৃত্তি করতে পছন্দ করেন, তাহলে ছোট করে কি একটা? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, একটু শুনি, তারপর আবার জুমে চলে যাব। নেলিয়া আপু আছেন, তারপরে তন্দ্রা আপু আছেন, ওনাদের সাথেও আড্ডা হবে। আবৃত্তি করছি একটি মোটিভেশনাল স্পিচ, ওটা কি আবৃত্তির মতো করে পড়ছি, অমিত দিত্যুর লেখা। প্রথম অনেকেই থাকবে, খুব ভিড় হবে চারপাশে, হাসি ঠাট্টা, আড্ডা, গল্প, খোঁজ খবর, গুড মর্নিং, গুড নাইট ইত্যাদি ইত্যাদি। সারাদিন কথা হবে, দুর্বলতা শোনা হবে, উইকেন্ডে দেখা হবে। তারপর আস্তে আস্তে যখন সবটুকু জানা হয়ে যাবে, নতুন কোনো গল্প বলার থাকবে না, শোনার থাকবে না, কোনো রহস্য বেঁচে থাকবে না, তখন একের পর নিতে থাকবে সম্পর্কের ঝাড়বাতি। আর কথা হবে না, গল্প হবে না, আড্ডা হবে না, নো গুড মর্নিং, নো গুড নাইট। মাস কেটে যাবে, তারপর বছর। চ্যাট বক্সে তাদের নামের পাশে সবুজ আলোটা আগের মতোই জ্বলবে, নিভবে। আমরা দেখব, তবে ওই জ্বলা আর নিভে যাওয়ার মধ্যিখানের সময়টা শরিক হতে যাব না। প্রথম অনেকেই থাকে, ধীরে ধীরে ভিড় ফাঁকা হয়, পড়ে থাকে হাতে গোনা কিছুজন, যারা আমাদের রহস্য উন্মোচনের পরেও সমান আগ্রহ নিয়ে বসে থাকে আমাদের পুরোটা জানবার জন্য। গুড মর্নিং না পেলে চিন্তা করে, গুড নাইট পেলে শান্তিতে ঘুমায়। আমরা তাদের কাঁধে মাথা রেখে বুঝতে শিখি, অনেকে নেই তো কি হয়েছে, এই কিছুজনই আমাদের কাছে অনেক। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। যে রুমি আপা তালি দিচ্ছে, এই যে সুন্দর কবিতা থেকে পড়ে গেছি, বুঝছো নাদিয়া আপু, আমি এই আপু প্রেমে পড়ে গেছি, কি সুন্দর করে কথা বলে। হ্যাঁ, আপু তো খুব সুন্দর করে কথা বলে। আসলে শিক্ষকতা যারা করেন তারা মনে হয় এরকমই হবে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। তন্দ্রা আপার কাছে যাই, একটু জানতে চাই যে রুমি আপা যে মোটিভেশনাল স্পিচটা আসলে আবৃত্তি করেছেন আর কি, আবৃত্তি করার মতো করে পড়েছেন। সো এখানে লাস্টে একটা কথা আছে যে অনেক মানুষ আসলে চলে যায়, তাই না? অল্প কিছু থাকলেও হয়। আপনি কি একমত কিনা বলেন? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা আপু। একেবারে আপুর কবিতার শেষের কথার সাথে আমি একমত। জীবনে আপনার অনেক মানুষ আমার পাশে না থাকলেও হবে, কিন্তু যদি সম্পর্কের গভীরতা থাকে এবং প্রিয় কিছু মানুষ তার সাথে সবকিছু শেয়ার করা যায়, সুখ দুঃখ, আনন্দ, বেদনা, অনুভূতি, সেই মানুষগুলো যে কাছে থাকে তাহলেই চলবে আপু। আমার সম্পর্কের গভীরতা নেক্সাস টিভির, এই যে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে, অনেকের সাথে এমনও হয় যে যুদ্ধ শেষ হয়ে যাবে, কল দিয়ে কথা বলি, এমনটাও ঘটে। পারিবারিক
সম্পর্ক যেটা, সেটা হাজবেন্ডের সাথে খুব ভালো একটা উনি খুব রোমান্টিক একজন মানুষ। আমি একটু গল্প বলে শেষ করব। আমার বিয়ের 21 বছর। তো একদিন আমার স্কুলের সামনে উনি একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে দাঁড়িয়ে আছেন। ভিতর থেকে বাইরে থেকে ওকে কল দিয়ে বলছেন যে কখন ছুটি হবে স্কুল। আমি গভর্নমেন্ট হাই স্কুলে আছি। তো আমি এখন বললাম যে আচ্ছা ঠিক আছে, ছুটি এখনই হবে, আমি আসছি। আমি কিন্তু ম্যারেজ ডে আমি ভুলে গিয়েছি। তো ওনার হাতে একগুচ্ছ রজনীগন্ধা দেখে আমি বলতেছি আচ্ছা এই ফুল কেন কিনলা? বলে আমি একজনকে দিব ফুলটা, আমার সাথে রিক্সায় উঠো, কিছু দূরে যেয়ে আমি একজনকে ফুলটা দেওয়ার জন্য আমি কিনলাম। তা আমি ওনার সাথে রিক্সায় উঠলাম, এখন চিন্তা করতেছি কাকে আসলে ফুলটা দিবে। তো এখন যে দেখলাম একটা স্টুডিওতে উনি দাঁড়ালেন, তারপরে বললো যে দোতলায় চলো যাই ছবি তুলবো। প্রত্যেক ম্যারেজ ডেতে উনি একটা ছবি তুলেন এবং খুব বয়সে খুব কম ডিফারেন্স। আমরা একই ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছাত্রী, পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। তো সম্পর্ক বলছি যে খুব সুন্দর করে একটা ছবি তুলে আমাকে রজনীগন্ধা দিয়ে বললো যে আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী, এই জন্য একটা ছবি তুলতে আসছি, আর এই যে ফুলটা তোমাকে আমি দিলাম। আমি তো বেমালুম ভুলে গিয়েছি। তো এই যে সম্পর্কের গভীরতা, আমার হাজবেন্ডের সাথে আমার ভালো সম্পর্কের একটা গভীরতা আছে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ নার্গিস আপা অস্থির হয়ে যাচ্ছেন, চেহারা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম শেষের দিকে তো নেইলি আপু কথা বলবে। আপনি বলেন আপনার সম্পর্কের গভীরতা কার সাথে সবচেয়ে বেশি? আমার সম্পর্কে গভীরতা আপনাদের চারজন এখন যা হোস্ট তাদের মধ্যে মনে হয় আপনার সাথে একটু গভীরতাটা বেশি হয়ে যায়, কারণ আপনি অনেক বেশি কমপ্লিমেন্ট করেন আর হাসান, আর নিজেও হাসেন, খুব বেশি উজ্জ্বলতায় থাকি। আর যদি সম্পর্কের কথা বলা যায়, তাদের সম্পর্কটা মনে হচ্ছে একটা পাতাবাহারের মতন। ওটা যদি আমি যত্ন নেই বা যত্ন না নেই, বা আমি ওকে তুচ্ছ তাচ্ছিল্য করি বা যেটাই করি না কেন, সে কিন্তু আপন মহিমায় তার ওই পাতাবাহারের রং রূপ নিজেরাই কিন্তু সে দিতে থাকবে। কারণ আমাদের বিভিন্ন রকম এখন জুমে আড্ডায় বসি, এই বিভিন্ন রকম আমাদের মন মানসিকতা, এখানে দেখা যাচ্ছে যে আমাদের নিজের অনেক বেশি সবাইকে আপন করে নিতে পারি। আপা একদম শেষের দিকে থ্যাংক ইউ। নেইলি আপা ছোট্ট করে শুনি আপনার কাছেও যে সবচেয়ে বেশি গভীর সম্পর্ক আপনার কার সাথে, একটু সুন্দর একটু ছোট্ট করে বলেন। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে সম্পর্কটা গভীরতা কিন্তু আসলে মাপা যায় না, এমন একটা জিনিস। এটা আসলে এটার উপর কোনো স্বার্থ থাকবে না, কোনো লেনা দেনা থাকবে না, বা কেউ কারো পেছনে লাগবে না। এটাই হচ্ছে সম্পর্ক। আমার ভুলগুলো ধরিয়ে দিবে, বা আমি আমার ভুল ত্রুটিটা সেই গ্রহণ করতে পারবে। হ্যাঁ সবচেয়ে সম্পর্কটা হচ্ছে আমার দুই মেয়ে, আমার পরিবার, আর এখন তো আছে আমার নেক্সট আমরা সবাই। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে সম্পর্কের গভীরতা নিয়ে কথা বলেছে, অনেক কিছু শুনেছি, অনেক কিছু শিখেছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। স্পেশালি লাস্টে আপনি যখন এই যে আবৃত্তিটা করলেন আমার খুব ভালো লাগলো। আর আপনার গান তো আছেই, এবং গান শুনতে শুনতে আমরা যাব। আমি বিদায় নিয়ে নিচ্ছি, তারপর আমরা গানে চলে যাব, ঠিক আছে? আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। এখন আমরা গানে চলে যাই। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরে বারে করি পণ কারণ মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরে বারে করি পণ কারণ মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব মোর প্রাণ মোর
বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরে বারে করি পণ কারণ, মায়া বন বিহারিণী।